সাইকোলজিস্টরা বেসিক্যালি পাগলের ডাক্তার। আপনি যখন প্রথম সাইকোলজি নিয়ে পড়া শুরু করলেন, বাড়িতে কিরকম রিয়াকশন ছিল এত পাগল একসঙ্গে সামলাতে, তাও আবার প্রফেশনালি? মানুষের মন সম্পর্কে জানতে গিয়ে মেয়ে অনেক বেশি চাপ নিয়ে ফেলবে না তো, এটা একটা চাপ ছিল। ভাবে না, অনেকে বলে না আমাদের, আচ্ছা আমার মুখ দেখে বলতো আমি কি ভাবছি। ভারতবর্ষের সবচেয়ে বড় পাগলা গারদ রাঁচিতে আছে, আমি কখনো যাইনি দেখতে, লোকে দেখতে যায় শুনেছি আমি। আদতে এটা কতটা সঠিক? এবার ব্যাপারটা একটা মিক্স তৈরি হয়েছে যে ওখানে একটা পাগলা গারদ আছে, এবার রাঁচিতে পাঠিয়ে দেবো, রাঁচির ট্রেন ধরিয়ে দেবো। আদতে এটা কতটা সত্যি, মানে সত্যি কি মাথার কোনো প্রবলেম হলে ইলেকট্রিক শক দেয়? নমস্কার, আমি সুমন চক্রবর্তী। আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, আপনারা তাকে চেনেন, তারই ইউটিউব চ্যানেল। আমি বলতে পারেন যে ওই শিং ভেঙে ঢুকে পড়েছি আর কি। যদিও এটা আমার ডিসকাশনের টপিক নয়, আজকের ডিসকাশনের টপিকটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমার সঙ্গে রয়েছেন অনন্যা সেনগুপ্ত, সাইকোলজিস্ট, যিনি মনের হদিস দিয়ে থাকেন এবং মন খারাপ হলে যার কাছে মানুষ যায়, যার যে কোনো সমস্যার কারণে আপনারা যার শরণাপন্ন হন মানসিকভাবে। আজকের আমার প্রশ্নগুলো একটু ডিফারেন্ট, লাইট হার্টলি নেবেন, কেউ আমায় মারবেন না প্লিজ। ফার্স্ট কোয়েশ্চেন, ম্যাম, একটা প্রশ্ন তো অবশ্যই আমার মনে যেটা ঘুরপাক খায় প্রায় যখন আমি সাইকোলজিস্টদের সঙ্গে কথা বলি, সেটা হচ্ছে, চলতি কথায় বলা হয়, আদতে এটা কতটা প্রাসঙ্গিক সেটা আপনি বলতে পারবেন, যে সাইকোলজিস্টরা বেসিক্যালি পাগলের ডাক্তার। আপনি যখন প্রথম সাইকোলজি নিয়ে পড়া শুরু করলেন, বাড়িতে কিরকম রিয়াকশন ছিল এত পাগল একসঙ্গে সামলাতে, তাও আবার প্রফেশনালি? হ্যাঁ, তো আমি যখন পড়াশোনা শুরু করি তখন সাইকোলজি নিয়ে এতটা পড়াশোনার অ্যাওয়ারনেস ছিল না, মেন্টাল হেলথ নিয়ে তো অতটা আরো ছিল না। এবার যখন এই সাবজেক্টটা চুজ করি তখন বাড়ির লোকের এটা একটা চিন্তা ছিল যে মানে, এবং একটা ধারণা আছে সাইকোলজি নিয়ে যে অনেকটা পড়াশোনা করতে হবে, মানে সাইকোলজিতে গ্রাজুয়েশন, মাস্টার্স, এমফিল মোটামুটি 7-8 বছর তো লাগে। তো এত পড়াশুনো করতে গিয়ে বা মানুষের মন সম্পর্কে জানতে গিয়ে মেয়ে অনেক বেশি চাপ নিয়ে ফেলবে না তো, এটা একটা চাপ ছিল। এবং আর একটা চাপ ছিল, সেটা হচ্ছে যে মেয়ে মানে বাড়ির মানুষজনের মন তো আমি বুঝে ফেলবো, বাড়ির মানুষজন কেন, আমার আশেপাশে সবার মন আমি বুঝে ফেলবো। তো সেটা বাড়ির লোকের চাপ নয়, আমার আশেপাশের মানুষজন মেবি বা যারা আমাকে একটু আমার থেকে একটু চাপ পেতো তাদের হয়তো একটু চাপ হলেও হতে পারতো যে আমি তাদের মন করে নিতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফেস রিডিংটা কিন্তু আমাদের কাজ নয়, অনেকে ভাবে না, অনেকে বলে না আমাদের, আচ্ছা আমার মুখ দেখে বলতো আমি কি ভাবছি। ব্যাপারটা এরকম নয়। আহ, একদমই নয়। না। অবশ্যই। হ্যাঁ, প্রচুর মানসিক সমস্যার লোক আছে, ওটার পাগল টাগলও আছে হয়তো। তা আপনার নিজেকে কখনো পাগল টাগল মনে হয়েছে? হ্যাঁ, এটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়। ব্যাপারটা কি, মানে লোকজন ভাবেন যে সাইকোলজিস্টের আবার মন খারাপ, সাইকোলজিস্টের আবার অ্যাংজাইটি হয় না। তো সেরকম আমি তাদেরকে এটাই বলি যে কার্ডিওলজিস্টের কি কখনো হার্ট অ্যাটাক আসতে পারে না? অবশ্যই আসবে, আসতে পারে। ঠিক সেইরকমই আমরাও মানুষ, আমাদের মন খারাপ, রাগ, দুঃখ, অভিমান, ফ্যামিলি কনফ্লিক্টস, ইস্যুস, এগুলো তো আছেই। পড়াশোনায় অমনোযোগিতা, এগুলো থাকবেই। আমরা যখন সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি তার মানে কি দারুণ মনোযোগ দিয়ে করেছি তা নয়, ফাঁকিবাজিও ছিল তার ভেতরে। তো হ্যাঁ, অবশ্যই মন খারাপ হয়, মন খারাপ থেকে স্ট্রেস হয়, কান্না পায়, অবশ্যই এটা আমাদেরও হয়। আপনার হাজবেন্ড, তিনি অত্যন্ত ব্যস্ত একজন নিউরোসার্জন, ডক্টর সব্যসাচী সাহা। আপনি অত্যন্ত ব্যস্ত একজন সাইকোলজিস্ট, সারাদিন আপনাদের পেশেন্টদের নিয়ে বা যারা আপনাদের কাছে আসেন সাহায্যের জন্য তাদেরকে নিয়ে কাজ করতে হয়। প্রেম করার টাইম পান? হ্যাঁ, প্রেম করেই বিয়ে করেছি আমরা, দীর্ঘ মোটামুটি 10 বছরের ওপরে। তো সেইটা কেন করেছি সেটা বলি, সেটা হচ্ছে যে প্রফেশনের জায়গায় পার্সোনাল লাইফের জায়গায়, প্রফেশন আর পার্সোনাল লাইফকে যদি মিশে যায় সেটাতে একটা অসুবিধা হয়। এবং আমি অ্যাজ এ সাইকোলজিস্ট আমি তো মানুষজনের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জায়গাটা প্রপার অ্যাডজাস্টমেন্ট করানো শেখাই। সেখানে আমার কাছে এটা খুব মানে বাহাতের খেল। তো আমি খুব ওয়েল ম্যানেজ করেছি, আমরা দুজনই করেছি রাদার, এবং সেটা খুব সময় মতোই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আমার নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে, লোকে বলে যে ভারতবর্ষের সবচেয়ে বড় পাগলা গারদ রাঁচিতে আছে, আমি কখনো যাইনি দেখতে, লোকে দেখতে যায় শুনেছি আমি। আদতে এটা কতটা সঠিক? ব্যাপারটা হচ্ছে রাঁচিতে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি আছে, যেটা Correct. মোটামুটি 100 বছরের ওপরে হয়েছে। এবং ওখানে মানে ইনডোর পেশেন্ট রাখা হতো, সেখানে মেন্টাল ইলনেস যাদের তারা ট্রিট করা হতো। এবার ব্যাপারটা একটা মিক্স তৈরি হয়েছে যে ওখানে একটা পাগলা গারদ আছে, এবার রাঁচিতে পাঠিয়ে দেবো, রাঁচির ট্রেন ধরিয়ে দেবো, এরকম একটা হয়। কিন্তু এখন কলকাতা বা পশ্চিমবঙ্গে অনেক জায়গায় সেন্টার অফ এক্সেলেন্স রয়েছে, কলকাতাতে তো রয়েছেই। তো বিভিন্ন জায়গায় এখন বলতে গেলে অনেক, মানে যদি পাগল বলে তো বেসিক্যালি কোনো কথা হয় না এটা, মানে সেটা একটা আবার সেই গম্ভীর আলোচনায় চলে যাচ্ছে, সেই গম্ভীর আলোচনাটা অন্যদিন করব। কিন্তু এরকম মানে যেখানে মেন্টাল ইলনেসকে ট্রিট করা হয় সেই অনুযায়ী ওই রাঁচিকে বলা হতো, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রিকে ডিনোট করে। তো অন্য আর কিছুই নয় আর কি।
হ্যাঁ, মানে গম্ভীর আলোচনা যেতে বলছেন না, শুধু গৌতম গম্ভীর আইপিএল জিতছে আবার। কিন্তু আমার প্রশ্নটা অন্য। অনেক যুবক-যুবতী যারা এখনো বিয়ে করেনি ব্যাচেলর, তো তারা এরকম প্রশ্ন-টশ্ন করে যে সবকিছু করেও বাবা-মা মানছে না আরকি। তো তারা যদি আপনাদের কাছে বাবা-মাকে ধরে নিয়ে আসে, বিয়ে দিয়ে দেবেন? না, বিয়ে তো দেবে ঘটক, আমি দেবো না। কিন্তু আমি যেটা করতে পারি বা আমরা যেটা করি সেটা হচ্ছে যে সে কি প্রপার পার্টনার চুজ করলো, বা আফটার ম্যারেজ তার কোনো অ্যাডজাস্টমেন্ট ইস্যুস হবে কিনা, মানে প্রি ম্যারাইটাল কাউন্সেলিং যেটা হয়ে থাকে, এগুলোতে আমরা করতে পারি। কিন্তু হ্যাঁ, এরকম কেস কিন্তু প্রচুর আসে যে বাড়ির লোক মানছে না, বা বাড়িতে বাড়িতে এরকম, আমার কাছে এরকম কেস এসছে, এরকম বলেছে যে ছেলেটি তার মাকে নিয়ে এসছে, মা বলছে যে এখন নয়, বেশ 6-7 মাস বাদে গিয়ে বিয়েটা হোক বা কথা হোক, ফাইনাল কথা হোক, কিন্তু সে চাইছে এই মাসেই। তো মাকে কিভাবে কনভিন্স করানো যায়? তো আমরা সেটা সেশন নিলাম, সেশন নিয়ে মায়ের পার্সপেক্টিভটা বুঝলাম, ছেলের পার্সপেক্টিভটা বুঝলাম, এবং একটা সমঝোতার জায়গায় আসলাম, একটা অ্যাডজাস্টমেন্টের জায়গায় আসলাম, এবং তখন তারা হ্যাপিলি ম্যারিড এখন। তো হয়, এগুলো হয়ে থাকে। আপনি মুভি অফ ডেফিনেটলি প্রচন্ড সিনেমা দেখতে ভালোবাসেন। আমিও দেখতে ভালোবাসি। আমাদের অত্যন্ত প্রিয় অ্যাক্টর শাহরুখ খান, আলিয়া ভাট। তো সেখান থেকে দাঁড়িয়ে ডিয়ার জিন্দেগিতে আমরা দেখেছি যে ডিয়ার জিন্দেগিতে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আলিয়া ভাট তার প্রবলেমস, তার সমস্ত কিছু এসবে পড়ে, তবে যখন শাহরুখ খানের কাছে আসে এবং আলটিমেটলি তার সেশন স্টার্ট হয়, একটা টাইমের পরে শাহরুখ খানের প্রেমে পড়ে যায় আলিয়া ভাট। আপনার এরকম কেস হয়েছে, মানে আপনি ধরুন কারো প্রবলেম সলভ করছেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পেশেন্ট আপনার প্রেমে পড়ে গেল? পেশেন্টের প্রেমে পড়েছে কিনা সেটা পেশেন্ট ভালো বলতে পারবে, কিন্তু আমার কাছে এরকম জায়গা আসেনি। কিন্তু একটা এসেছিল বিয়ের প্রস্তাব, মানে আমার একটি পত্রিকা, একটা লেখা বের হয়, এবং সেখানে রিলেশনশিপ ইস্যুস নিয়ে আমি লিখেছিলাম। তো আমার কাছে আমার ফোন নাম্বার দেওয়া ছিল, তা একজন একজন ভদ্রলোক ফোন করেন আমাকে, এবং ফোন করে বলেন যে আমার বাড়িতে একটি ছেলে আছে যার বয়স অনুযায়ী তার বিহেভিয়ার নয়, সে একটু, তাকে একটু মানিয়ে গুছিয়ে নিতে হয়, তাকে সবটা হিসেব করতে পারে না, তার সবার সাথে মানিয়ে চলতে পারে না, এরকম অসুবিধা। তো আমার কাছে যেরকম পেশেন্টদের কল আসে, তো আমি এরকম বলছি যে ঠিক আছে, এইটা আমার মানে রিসেপশনের নাম্বার, এখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিই। আমি দেখছি বারবারই উনি প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছেন, বারবার প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছেন। এবং তারপরে যখন লাস্টে আমি প্রথমে বুঝতে পারিনি, লাস্টে উনি যখন এরকম বলছেন, আমি যখন বললাম যে ঠিক আছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিন, আমার কাছে দেখাতে আসুন, তখন উনি বলছেন যে না, দেখানো না, তার আগে আপনার কনসেন্টটা বেশি প্রয়োজন। আমি কিসের কনসেন্ট বলুন? বলছে যে আমরা এরকম একটা পাত্রী খুঁজছিলাম যে সাইকোলজি নিয়ে পড়াশোনা করবে এবং মানুষকে খুব ভালো করে বুঝবে, তাহলে আমার বাড়ির ছেলেকে আপনি একটু ভালো করে বুঝতে পারবেন। আমি কি উত্তর দেবো? আমি রাগ করবো না দুঃখ পাবো না আমি হাসবো, আমি বুঝিনি। আমি বলেছিলাম যে ঠিক আছে, এটার জন্য নয়, আপনার যদি কোনো কনসালটেশন লাগে, প্রফেশনাল হেল্প লাগে, অবশ্যই যোগাযোগ করবেন, বলে ফোনটা রেখে দিই। এবং তারপরে আমি যখন ব্ল্যাঙ্ক ছিলাম, মানে এই ঘটনাটা মানে একটা খুব মেমোরেবল ঘটনা বলা যেতে পারে, মানে এই প্রফেশনে এসে। এবং একটা কথা আমরা প্রায় জানতে পারি লোকজনদের মধ্যে, বা একটা মিথ আছে এরকম, যে মাথার সমস্যা ইলেকট্রিক শক দেয়। তো অনেকে এই জন্য সাইকিয়াট্রিকের কাছে যেতে চান না বা সাইকোলজিস্টের কাছে যেতে চান না। তো আদতে এটা কতটা সত্যি, মানে সত্যি কি মাথার কোনো প্রবলেম হলে ইলেকট্রিক শক দেয়? ইলেকট্রিক শক দিয়ে একটি থেরাপিউটিক জায়গা আছে, যেটাকে ইসিটি বলা হয়, বা ইলেকট্রোকনভালসিভ থেরাপি বলা হয়, যার মাধ্যমে এটা বিদ্যুৎ তরঙ্গ সেই পেশেন্টের মাথায় দিয়ে তাকে, এবং উইথ আ প্রপার প্রফেশনাল টিম, একজন অ্যানাস্থেসিস্ট থাকবে, সাইকিয়াট্রিস্ট থাকবে, সাইকোলজিস্ট থাকবে, নার্স থাকবে, পেশেন্টকে অ্যানাস্থেসিয়া দিয়ে এটা করা হয়। এবং সেটা সিভিয়ার পেশেন্ট, মানে মানে সাইকোটিক পেশেন্ট, ম্যানিক পেশেন্ট, এদের দেওয়া হয়। এটা আগে খুব দেওয়া হতো, এখন জায়গাটা প্রপার মেডিকেশন এখন শুরু হয়েছে, জায়গাটা অনেক বেটার হয়েছে, বা থেরাপির জায়গাটা রয়েছে। তো এখন এটার ইউজটা অনেক কমে এসছে, কিন্তু ভ্রান্ত ধারণাটা খুব আছে যে একটা মানে সাইকোলজি, এবং এখন ধারণাটা কি, যে সাইকোলজিস্টের কাছে যাবো না, মানে বাচ্চারা আমাদের কাছে যখন আসে, আমাদের জিজ্ঞেস করে, আমাদেরকে বলে তুমি শক দেবে না তো আমাকে, বা তুমি ইনজেকশন দিয়ে দেবে না তো আমাকে। হ্যাঁ, একদম, বাচ্চারা এসে কিন্তু এই ভয়টা পায়, কারণ মিথটা এখনো সোসাইটিতে আছে তাই। তো এটা একদমই মিথ, এরকম ভাবে মানে হঠাৎ করে বসিয়ে এটা কারেন্টের শক দিয়ে দেওয়া হলো। আর সিনেমা সিরিয়ালে এই জিনিসগুলো খুব দেখানো হয়, যে মানে সে যার হয়তো মস্তিষ্কে কোনো বিকৃতি ঘটেছে, তাকে ধরে বেঁধে রাখা হয়েছে, তাকে পায়ে শেকল বেঁধে রাখা হয়েছে, মানে সে যেন একটা জেলে আটকে রয়েছে। এই পোর্ট্রেট করা হয় বলে, এইভাবে পোর্ট্রেট করা হয় বলে না, মানে একটা খুব নেগেটিভ ইম্প্যাক্টও পড়ে মেন্টাল হেলথ নিয়ে আমাদের সমাজে। তো সেটা থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে অবশ্যই। এরকম অনেক পেশেন্ট আপনার কাছে আসে, আমরা শুনেছি যে মানসিক অবসাদ, কিচ্ছু ভালো লাগছে না, জীবন শেষ হয়ে গেল, কান্নাকাটি করছেন সারাদিন ধরে, এরকম পেশেন্ট আসে এবং তারা আপনাদের শরণাপন্ন হন যে এখান থেকে কি করে বেরোবো। এরকম সিচুয়েশন হয়েছে আপনি তাদেরকে ট্রিটমেন্ট করতে গিয়ে নিজেই কান্নাকাটি করে ভাসিয়ে দিলেন?
হ্যাঁ, মানে ভাষাই নেই, একটু একটু শুরু হয়েছিল। আচ্ছা, সেটা হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের এমফিল এর সময় আমরা ওপিডি করছি, ওপিতে হিউজ প্রেশার কারেক্ট। পেশেন্টের। তো সেখানে দেখছি যে একটি বাচ্চা ছেলে এসছে এবং তার বেশ কিছু সাইকিয়াট্রিক ইস্যুস রয়েছে, এবং আমার বাড়িতে একটি আমার দাদার ছেলে খুব ছোট, এবং আমি খুব রিলেট করে ফেলেছিলাম ওর সাথে। এবং এবং আমি তার কেস হিস্ট্রি নিচ্ছিলাম যখন, মানে প্রথমের দিকে তার আমরা কেস দেখাচ্ছি কি হিস্ট্রি নিয়ে, মানে হিস্ট্রি নিয়ে আমাদের প্রেজেন্ট করতে টু সাইকিয়াট্রিস্ট। তো একদম চোখে জল চলে এসেছিল হিস্ট্রি নেবো কি। মানে কিরকম হিস্ট্রি, কিছুই না, ওর বাড়িতে কিছু কনফ্লিক্ট ছিল, ও বন্ধুদের সঙ্গে মিশতে পারছে না, ও উইথড্র করে নিচ্ছে, ও ছোটবেলাতেই ওর মনে হচ্ছে যেন যে ওর ওকে বাবা মা খুব ভালোবাসে না, ওর বাড়ি থেকে চলে গেলেই ভালো, ও স্কুল থেকে বাড়ি ফিরতে চাইছে না, ও টিউশনে ও স্কুলের লাস্ট বেঞ্চে বসে থাকছে সব স্কুল ফাঁকা হয়ে যাওয়ার পরেও। তো এগুলো এটা আমাকে খুব টাচ করেছিল, মানে আমি একদম কেঁদে ফেলেছিলাম, মানে কেঁদে মানে একদম চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। তো আমি তারপর থেকে মনে করেছিলাম যে না ঠিক আছে, আমাকে এই আমি যদি ইমোশনাল হয়ে পড়ি, আমি যদি এভাবে ডিল করতে পারবো না। যারা আমার কাছে অসুবিধাগুলো নিয়ে এসছে তাদের যদি আমরা সমাধান দিতে পারি থেরাপিউটিক ওয়েতে, তো সেটা যখন পেশেন্ট এসে বলে যে আমি খুব ভালো আছি ম্যাডাম, আগের থেকে ভালো আছি, বেটার ফিল করছি, মন ভালো আছে, তো সেটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়া হয়। তো সেটাই, ওইটা একটা খুব খুব ইমোশনাল দিন আমার একদম কেরিয়ারের প্রথম দিকে। একদমই তাই। এই দিনের শেষে হাসিটাই মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্ট্রেস ফ্রি একটা হাসি। আ একটা অনাবিল আনন্দ। সেটার জন্যই আমাদের রোজ বেঁচে থাকা আমাদের জীবনের যাপন বলা যেতে পারে। আমরা একটা আড্ডা মারলাম। ভিন্ন ধরনের ডেফিনিটলি কনটেন্ট, পডকাস্ট আপনারা দেখে থাকেন অনন্যা সেনগুপ্ত সাইকোলজিস্টের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলো থেকে, ইউটিউব চ্যানেল থেকে, তার থেকে একেবারেই ডিফারেন্ট আজকের আলোচনা। এরকম প্রচুর, প্রচুর কনটেন্ট আপনাদের জন্য আসবে। আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই, অবশ্যই, অবশ্যই বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। অনেক ধরনের কনটেন্ট থাকবে যা আপনার জীবন বোধকে উন্নীত করবে। ধন্যবাদ।